নমস্কার। আমি এর আগে হিন্দু এবং মুসলিম বিবাহ নিয়ে দু চার কথা বলেছি। তা আমাকে অনেকেই বললেন যে বিবাহের কথা যখন বললেন বিচ্ছেদের কথাটাও বলুন। তা বিচ্ছেদ নিয়েও আজকে আমি দু চারটে কথা বলছি। এখন প্রথমে হিন্দু বিবাহ বিচ্ছেদ নিয়ে দু চারটে কথা বলি। একটা কথা আমাদের মনে রাখতে হবে যে 1955 সাল থেকে হিন্দু ম্যারেজ অ্যাক্ট, তার মধ্যে ডিভোর্সও ডুবে বসে আছে, কোডিফাইড 1955, অর্থাৎ এগুলি একেবারে ধারাবাহিকভাবে গ্রন্থিত করা হয়েছে। কিন্তু মুসলিম ল যেহেতু একটা ট্র্যাডিশনাল ল, সেজন্য মুসলিম ল কোডিফাইড নয়, অর্থাৎ ধারা সংযুক্ত নয়। সেই কারণেই একটা ট্র্যাডিশন এবং তার সঙ্গে সঙ্গে যা 5 সালিশের বিধান, সেগুলো এক্ষেত্রে খুব মূল্যবান হয়। আমরা ধীরে ধীরে আসবো প্রত্যেকটি বিষয়ে। আমরা জানি যে হিন্দু বিবাহের ক্ষেত্রে যে সামাজিক বিবাহ হয় সেটি প্রজাপতির নির্বন্ধ রূপেই চিহ্নিত হয়েছে। সেটি জন্ম জন্মান্তরের বন্ধন এবং স্বর্গে এই বিবাহের একটি অনুষ্ঠান মর্তে যেন তা প্রতিকায়িত হচ্ছে, এমনভাবেই অগ্নিনারায়ণ শিলাকে সাক্ষী রেখে প্রাপ্তবয়স্ক নরনারীরা বিবাহ সূত্রে আবদ্ধ হন। কিছু সামাজিক কৃত্য, কিছু সামাজিক নিয়মবিধি এবং সেই সঙ্গে কিছু স্ত্রী আচার এবং কিছু দেশজ আচারকে সম্মিলিত করে একটি সামাজিক হিন্দু বিবাহ অনুষ্ঠিত হয়ে এসেছে। কিন্তু 1955 সাল থেকে, যখন থেকে এটি কোডিফাইড করা হয়েছে, অর্থাৎ ধারাবাহিকভাবে এটিকে ক্রমপুঞ্জিত করা হয়েছে আইনের মাধ্যমে, তবে থেকে এটি বাধ্যতামূলক করা হয়েছে। সামাজিক বিবাহ সে মন্দিরেই হোক আর ছাদনাতলাতেই হোক, সপ্তপদী করেই হোক আর 7 পাকে বাঁধা করেই হোক, রেজিস্ট্রেশনটা কম্পালসারি বা বাধ্যতামূলকভাবে জারি করা হয়েছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এখনো যারা প্রাচীন লোক, তাদের মধ্যে এই প্রথা এখনো সেভাবে চালু হয়নি। ফলে কোর্ট কিন্তু সামাজিক বিয়ে, সেক্ষেত্রে বিবাহের কার্ড, নিমন্ত্রিত ব্যক্তিদের সাক্ষ্য বা অন্যান্য উপাদান উপকরণ নিয়ে সেই বিবাহকে প্রথমত বৈধতা দেয়। কারণ বৈধ বিবাহ না হলে বৈধ বিচ্ছিন্নতা তো আসবে না। এবং এখন এই যে বিচ্ছিন্নতার কথাটা বলা হচ্ছে, সেই বিচ্ছিন্নতাটার একেবারে আইনসম্মত কিছু ব্যাখ্যা আছে। মুখে বলে দিলাম যে আমরা বিচ্ছিন্ন আর বিচ্ছিন্ন হয়ে গেলাম, এটি অত সহজ ব্যাপার নয়। তাহলে আমরা এটি বলতে পারি যে হিন্দু সামাজিক বিবাহ বা রেজিস্ট্রিকৃত বিবাহ, যে বিবাহই হোক না কেন, সেটি অনেকটা সহজ তুলনায় ভাবতে গেলে বিচ্ছিন্নতার তুলনায়। বিচ্ছিন্নতার ক্ষেত্রে প্রচুর কারণ দর্শাতে হয় কোর্টের সামনে, এবং কোর্ট ছাড়া কোনো বিচ্ছেদ বৈধ হয় না। স্ত্রীকে কারো পছন্দ নয় বা স্বামীকে কারো পছন্দ নয়, সেক্ষেত্রে বিচ্ছিন্ন হয়ে গেলাম এবং আমরা মনে করলাম আমরা পরস্পর বিচ্ছিন্ন, আমাদের মধ্যে আর কোনো আত্মিক সম্পর্ক নেই, কোনো শারীরিক বা মানসিক সম্পর্ক নেই, এবং আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম বলেই সেই বিচ্ছিন্নতা কোনো মান্যতা পায় না। ফলত পুনর্বিবাহ বা অন্যান্য বিবাহ সংক্রান্ত যে সমস্ত সমস্যা ব্যাপারগুলি, সেগুলি কিন্তু এত সহজে নিরসিত হয় না। ব্যাপারটা একটু বোঝবার আছে। ব্যাপারটা হলো এই যে যে কোনো সামাজিক বিয়ে বা রেজিস্ট্রিকৃত বিয়ে যখন দুজনের মধ্যে, দুটি পরিবারের মধ্যে বন্ধন তৈরি হয়, তখন সেটি থাকে আনন্দ অনুষ্ঠান। কিন্তু পরবর্তীকালে দুটি ভিন্ন গোত্রের মানুষ, ভিন্ন পরিবেশের মানুষ যখন একত্রিত হন, তখন সেক্ষেত্রে সংঘাত আসতেই পারে, এবং সংঘাত হয়তো এমন পর্যায়ে চলে যেতে পারে যে সেটা প্রায় রক্তারক্তির পর্যায়েও চলে যেতে পারে। সেই জন্য কোর্ট কিছু বিধান দিয়েছেন, যে বিধানে আমাদের এই বিবাহকে বিচ্ছিন্ন করার যে আইনি সংস্থান সেটি রয়েছে। কিন্তু
এর জন্যে অনেক হয়রান, অনেক উকিল মোক্তার, অনেক তারিখ পে তারিখ ইত্যাদির ব্যাপার আছে, এটা মানতে হবে। সেই জন্য সরকার বাহাদুর ফ্যামিলি কোর্টের আয়োজন করেছেন। সেই ফ্যামিলি কোর্টে সেকশন 13B অনুসারে মিউচুয়াল ডিভোর্স, উভয় পক্ষ যখন ভাবছেন যে তাদের পক্ষে আর একত্র বসবাস করা সম্ভব নয়, সেক্ষেত্রে তারা একটি মিউচুয়াল ডিভোর্স করতে পারেন, সেটিও বৈধ হয়। কিন্তু সেই মিউচুয়াল ডিভোর্সও গেলাম আর হয়ে গেল, এ হবে না। বিয়ে হয়তো তিথি নক্ষত্র দেখে দিনের পর দিন শুভ দিন দেখে আত্মীয় পরিজনকে নিমন্ত্রণ করে করা হয়েছিল, এক্ষেত্রেও সেরকম যে বিবাহ বন্ধনকে ছিন্ন করতে গেলে কিছু আইনি পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয়। এবং এটা আমাদের মনে রাখতে হবে যে যারা আমাদের জজ সাহেবরা রয়েছেন, যারা উকিল মোক্তাররা রয়েছেন, তারা কিন্তু হিন্দু বিবাহ বিচ্ছিন্নতাটাকে খুব উৎসাহ দেন না। সেই কারণে এই বিবাহ এবং বিচ্ছিন্নতার মাঝখানে আছে সেপারেশন। বাংলায় তার বিচ্ছিন্নতাই মানে দাঁড়ায়, কিন্তু এই বিচ্ছিন্নতা বা সেপারেশনের সময়টা 6 মাস কিংবা তারপরে 1 বছর বা 2 বছর পর্যন্ত এটা বাড়তে পারে। কারণ এটা জজ সাহেবের মর্জি অনুযায়ী, জজ সাহেব যদি দেখেন যে এই সেপারেশনের সময় কোনোভাবে এই সেপারেশনের শর্তকে ভঙ্গ করা হয়েছে, কোনো পক্ষ যদি সেটা মেনশন করাতে পারেন, প্রমাণ করতে পারেন, তাহলে কিন্তু আবার নতুন করে ওই সেপারেশনের একটা দিন, সেই কোর্টের ধার্য দিন অনুসারে আবার 6 মাস কি 1 বছর বিচ্ছিন্নতার মধ্যে দিয়ে কাটাতে হবে। এই সময় শারীরিক মানসিক সংযোগ তো থাকবেই না, কোনো রকম টেলিফোনিক আলাপ পর্যন্ত সঙ্গত হয় না। আরেকটি বন্ধনের ব্যাপার আছে, সেটি হলো সন্তানাদি। সন্তানাদি থাকলে কোর্ট কিন্তু সন্তানের ভবিষ্যতের কথা ভেবে ডিভোর্স বা এই বিচ্ছিন্নতার মামলাকে চট করে রায়দান করেন না। অনেক সময় আবার এই বিবাহের বিচ্ছেদের মধ্যে বিশেষ করে কন্যা পক্ষের তরফ থেকে যেটি করা হয়, তার মধ্যে কতটা সত্য কতটা প্ররোচনা থাকে সেগুলি বিচার্য বিষয়, কোর্টেরই বিচার্য বিষয়। যেটা আগেকার আমাদের সিপিসি বা ক্রিমিনাল কোড অনুযায়ী 498 এর এ ধারা, এই 498 এর এ ধারা বা ডোমেস্টিক ভায়োলেন্স যেটা বলা হচ্ছে, সেই ডোমেস্টিক ভায়োলেন্সটি শাস্তিযোগ্য এবং প্রায় ক্ষেত্রে জামিনযোগ্য ধারায় দাঁড়ায়। কাজে কোনো নারী তিনি শ্বশুর বাড়ির তার স্বামীর নামে, তার শ্বশুর শাশুড়ির নামে, তার অবিবাহিত বা বিবাহিত ননদের নামে বা দেওরের নামে যদি 498A কিংবা 307 ধারা যুক্ত করে মামলা রুজু করেন বা কোর্টে গিয়ে সেই মামলা দাখিল করেন থানার মাধ্যমে, এফআইআর এর মাধ্যমে, তো সেক্ষেত্রে বেশ কিছুদিন আগে পর্যন্ত আমরা দেখেছি যে শ্বশুরবাড়ির প্রত্যেকটি মানুষকে প্রথমত গ্রেপ্তার করে কোর্টে চালান করা হতো। সেক্ষেত্রে কোর্ট বিচার করে দেখতেন যে এখানে জামিন দেওয়া উচিত হবে কি হবে না। সেই সব ক্ষেত্রে জামিন হয়তো অনেক ক্ষেত্রে মঞ্জুর হতো না। সেক্ষেত্রে পারিবারিক সমস্ত মানুষজনকে হয়তো হাজতবাস বা জেলবাস বা পুলিশ কাস্টডিতে কাটাতে হতো। আবার অন্যদিক থেকে আমরা যদি দেখি যে হিন্দু বিবাহ আইনে কোনো মেয়ে হয়তো তার এই শ্বশুরবাড়ির পরিবেশ পরিস্থিতি ভালো লাগছে না, বলা ভালো সুপ্রিম কোর্ট একটা রুলিংস দিয়েছিলেন। সুপ্রিম কোর্ট তো আইন তৈরি করেন না, তারা রুলিংস দেন, তো বা কোনো একটা অর্ডার দাখিল করেন। সেক্ষেত্রে বলা হয়েছে যে শ্বশুর বাড়িটা মেয়েদের ক্ষেত্রে বাধ্যতামূলক নয়। বিবাহিত হিন্দু নারীর ক্ষেত্রে স্বামীর সঙ্গে থাকাটা যদি বা বাধ্যতামূলক হয়ও কতগুলি শর্ত সাপেক্ষে, কিন্তু শ্বশুর বাড়ি থাকা অর্থাৎ শ্বশুর শাশুড়ির সেবা করা বা ননদ দেওরদের সেবা করা, ভাসুরদের সেবা করা, আগের 91 সংসারের যা রীতি নিয়ম ছিল, সেটা হিন্দু বিবাহিত নারীর ক্ষেত্রে সব সময় বাধ্যতামূলক নয়।
সেক্ষেত্রে স্বামীর সংসার করতে চাইলে সে মেয়েটি স্বামীকে বলতেই পারে যে তুমি আমাদের এই সংসার থেকে বিচ্ছিন্ন করে ভিন্নভাবে থাকার ব্যবস্থা করো, নতুবা আমি বাপের বাড়ি চললাম বা আমি ভিন্ন থাকবো। এক্ষেত্রে কোর্ট কিন্তু রেস্টিটিউশন অফ কনজুগাল রাইট সেকশন 9 কোনো স্ত্রীকে বাধ্য করতে পারে না তার স্বামীর কাছে ফিরে যেতে। অনুরূপভাবে আমরা দেখেছি যে অনেক সময় নারীটি ভালো নরম স্বভাবের, কিন্তু পুরুষটি তাতে সন্তুষ্ট থাকছে না, সে হয়তো ভিন্ন ক্ষেত্রে বসবাস করছে বা কোনো আছিলায় দূরে রয়েছে। সেক্ষেত্রে নারীর ক্ষেত্রেও এই সেকশন 9 বা রেস্টিটিউশন অফ কনজুগাল রাইট এগুলি প্রয়োগ করা যেতে পারে, কিন্তু সবই কোর্টের মাধ্যমে। এবং এই মামলাগুলি সাধারণত সিভিল এবং ক্রিমিনাল কোর্ট এই দুটিতেই মিশ্রিতভাবে হতে পারে। বিবাহের বিচ্ছেদের মামলা সিভিল কোর্টে হতে পারে, কিন্তু তার সঙ্গে যদি ডোমেস্টিক ভায়োলেন্স জুড়ে যায় কিংবা যদি মেইনটেনেন্স স্যুট, আগেকার সিআরপিসির যে 125-এর এ ধারা মেইনটেনেন্স স্যুট যদি কন্যা পক্ষ দাখিল করেন, সেটা আবার পুরুষ পক্ষ দাখিল করতে পারেন, পাত্রপক্ষ দাখিল করতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রমী ক্ষেত্রে দেখা গেছে যে স্বামীর রোজগার তেমন বেশি নয়, স্ত্রী প্রচুর টাকার মালিক, তার বহু সোর্স অফ মানি, সেক্ষেত্রে এই সিআরপিসি যে 125-এর এ ধারা সেটি কিন্তু পাত্রীর ওপরও লাগু হতে পারে। কাজেই আমরা বুঝতে পারছি যে এটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। বিবাহ, সামাজিক বিবাহ হোক বা রেজিস্ট্রি বিবাহ হোক, তুলনামূলকভাবে যত সহজে হিন্দু বিবাহ আইনে জারি হতে পারে, বিবাহ বিচ্ছিন্নতাটা কিন্তু প্রচুর সময় সাপেক্ষ। কোনো একটা লুপহোলস বা ল্যাচেস দিয়ে সেটা কিন্তু দীর্ঘমেয়াদে তারিখ পে তারিখ চলতেই থাকতে পারে এবং একটি সুন্দর সংসার ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে তো ব্যবধান তৈরি হলোই, সেই সঙ্গে বৃদ্ধ শ্বশুর শাশুড়ি বা বৃদ্ধ পিতামাতার উপর অসম্ভব চাপ তৈরি হয়, সামাজিক চাপ, মানসিক চাপ, সে এক দুর্বিষহ অবস্থা। এরপরে যদি ডিভোর্স হয়ে যায়, সেই ডিভোর্সি পাত্র বা পাত্রীর ক্ষেত্রে অ্যালিমনি কি ধার্য হবে কি না হবে সেইগুলি কিন্তু কোর্টই ডিসাইড করে। কাজে এগুলো আবার বাদ বিবাদের ব্যাপার থাকে। লোয়ার কোর্ট থেকে ডিভিশন কোর্ট, ডিভিশন কোর্ট থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারে। কাজে একটা মানুষ, একজন নর এবং একজন নারীর ক্ষেত্রে যদি তার জীবনের মধ্য গগনে 10 থেকে 15টি বছর হরণ করে দেওয়া যায় এই বৈবাহিক ঝামেলার ক্ষেত্রে, ঝঞ্ঝাটের ক্ষেত্রে, সেই সঙ্গে যদি ক্রিমিনাল ফোর্স অ্যাপ্লাইড হয়, তাহলে বোঝা যায় দুটি জীবন কিভাবে দোলে মুচড়ে ছারখার হয়ে যায়। এবং তার ফল স্বামী স্ত্রী তো ভোগ করেনি, যদি সন্তানাদি থাকে তার উপরে কি বিরূপ প্রতিক্রিয়া হয়। আমাদের দেশে যত অ্যাটেম্প টু সুইসাইড বা আত্মহত্যার যে ঘটনাগুলি ঘটে, তার মধ্যে অনেকগুলি এই বৈবাহিক বা দাম্পত্য কলহ বা বিবাদ এর কারণে ঘটে থাকে। বহু কৃতি পাত্র, বহু কৃতি পাত্রী এইভাবে আত্মহনন করেন কিংবা নিজেদের শেষ করে দেন। এটাও সত্যি কথা যে এই ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট জারি হওয়া থেকে ক্রুয়েলটিটা বা নিষ্ঠুরতাটা হয়তো অনেক কমেছে, কিন্তু আবার এটার অপব্যবহারও যেভাবে হয়েছে, যে বৃদ্ধ শ্বশুর শাশুড়ি, নিষ্পাপ শ্বশুর শাশুড়ি, অসহায় প্রতিবন্ধী দেওর ভাসুর কি ননদ, তাদেরকে পর্যন্ত কারাগারে বন্দী থাকতে হয়েছে বেশ কিছুদিন, জামিন হয়তো তারা পাননি। কিছু মামলা লাগিয়ে দিলেই হলো, ক্রিমিনাল মামলা লাগিয়ে দিলেই হলো। তো কাজেই এগুলির অপব্যবহারও হয়েছে কিছু। সেই কারণে এর থেকে মুক্তি দিতে গিয়ে ফ্যামিলি কোর্টের সৃষ্টি করা হয়েছিল, কিন্তু সেই ফ্যামিলি কোর্টেও সবসময় নিষ্পত্তিটা জেদাজেদির কারণে মান্যতা পায় না। ফলে কি হয়, এই ধরনের বিবাহ অনেক সময় অসামাজিকতার রূপ পায়। বিবাহ বিচ্ছিন্ন নরনারী
তাদের জৈবিক চাহিদা পূরণের জন্য অনেক সময় তারা বিপদগামী হতে পারে। বিপদগামী আমি নৈতিক দিক থেকে বললাম, আইনি দিক থেকে নয়। কেননা কোনো সাবালক নরনারী যদি স্বইচ্ছায় মিলিত হন নিভৃতভাবে, তাহলে বৈবাহিক সম্পর্ক থাক আর না থাক, বিশেষ করে নারীর ক্ষেত্রে সেখানে পরকীয়ার দায় আনা যাবে না। এটি কিন্তু সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রুলিংস। তো কাজে এইরকম যে আইন, সেটি অনেক ক্ষেত্রেই নারীদের ফেভার দিয়ে তৈরি করা হয়েছে হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী বা হিন্দু ম্যারেজ অ্যান্ড ডিভোর্স অ্যাক্ট অনুযায়ী অনেকটা ফেভারে থাকে। এবং এই কারণে অনেক সময় জেদাজেদির কারণে, যেখানে কোনো নিষ্পত্তির আশা নেই, দুটি তেল জলের মিশ্রণ যেমন ঘটতে পারে না, দুটি পক্ষ কিছুতেই মিলিত হতে পারবেন না। পাত্র বলছে যে না, আমি আমার বাবা মা আমাকে হাতে করে গড়ে তুলেছেন, আমাকে মানুষ করেছেন কোলে পিঠে করে, তাদেরকে ছেড়ে আমি তোমাকে নিয়ে আলাদা থাকতে পারবো না। স্ত্রী বললেন তাহলে আমার পক্ষে তোমার বাবা মাকে, আমার বাবা মা মেনে নেওয়া সম্ভব হবে না, আমি ওই সংসারে কোনোভাবেই ফিরে যাব না। চলতে থাকে এভাবে, ছেলে মেয়েরা বড় হয় এবং সেই ছেলে মেয়েদের মধ্যে প্রভাব পড়তেই থাকে। এবং এটা তো আমরা খুব ভালো করেই জানি, আমরা পত্রপত্রিকায় বিজ্ঞাপনও দেখি যে ডিভোর্সি ছেলে যত কৃতবিদ্যই হোক না কেন, যত উচ্চপদস্থ চাকরিরত ব্যবসারত হোক না কেন, তার বাজার দর কিন্তু তেমন থাকে না। তার যে আগেকার যে সংস্কারগুলি ছিল, যে আমি অমুক গোত্র ছাড়া বিয়ে করব না, বা আমি অমুক ঘর ছাড়া বিবাহ করব না, সেক্ষেত্রে দেখা যায় অনেক নমনীয়তা তার ক্ষেত্রে এসছে। অনুরূপভাবে কোন বিবাহিতা পাত্রী, আমি হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী বলছি, যে তারও কিন্তু খুব খারাপ লাগে কথাটা শুনতে, বাজার দর এবং সামাজিক সম্মান বহুলাংশে ক্ষুণ্ণ হয় এই ডিভোর্সি খেতাব তার যদি কপালে, তার ললাটে লিখিত হয়ে যায়। তো যাই হোক, এই নিয়েই আমাদের সমাজ চলছে। বিবাহের আনন্দ উল্লাস মঙ্গল শঙ্খ সবকিছু হয়তো স্থিমিত হয়ে যায়, ভুরিভোজের আনন্দ হয়তো ম্লান হয়ে যায়, যখন পাত্রপক্ষ এবং পাত্রীপক্ষের মধ্যে এই বিবাদ একটি চরম আকার ধারণ করে। এবং সেক্ষেত্রে অনেক সময় কোর্টও কিন্তু কোনো সমাধান সূত্র দিতে পারে না। এবং এই রকম অমীমাংসিত যে বিভিন্ন কেস বা মামলা বহু কোর্টে আজও পর্যন্ত পেন্ডিং রয়েছে। কারণ ওই যে জেদের বশত ল বাই ল এমন এমন আছে যে সহজে বিচ্ছিন্নতা চাইলেও পাওয়া যায় না। আর জব্দ করব, এটা তো একটা মেন্টালিটি হতে পারে, মানসিকতা হতে পারে। সেক্ষেত্রেও কিন্তু এই অশুভ বিবাহ, অশান্তির বিবাহ, তা কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘায়িত হতে থাকে। আর জীবনের 20টি বছর যদি এইভাবে কেটে যায়, তাহলে আর জীবনের অবশিষ্ট রইল কি? যৌবনের মধ্যাংশই যদি এভাবে অতিবাহিত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে দুর্ভাগ্য ছাড়া আর কিছু বিকল্প শব্দ আমাদের জানা নেই, যে উভয় পক্ষীয় দুর্ভাগ্য ছাড়া আর কিছু নয়। এবার আমরা মুসলিম বিবাহ এবং তালাক নিয়ে 2-4টি কথা বলি। কারণ মুসলিম বিবাহের ক্ষেত্রে বলা হয়েছে যে মুসলিম ম্যারেজ ইজ এ কন্ট্রাক্ট, বাট হিন্দু ম্যারেজ নাথিং বাট এ স্যাক্রামেন্ট। অর্থাৎ আদালতের দৃষ্টিতেও কিন্তু হিন্দু বিবাহকে যে চোখে দেখা হয়, সেখানে কিন্তু কোনো চুক্তি থাকে না। এরকম দেখা যায় বিশেষ রূপে বহন করার পরিবর্তে স্বামী বোঝা হয়ে গেলেন স্ত্রী, সেই পঙ্গু স্বামীকে বা অক্ষম অথর্ব স্বামীকে হয়তো বহন করে নিয়ে চলেছেন। সতীত্বের দায় মাথায় নিয়ে বহু কর্মঠ নরনারী তারা এইভাবে দাসীবৃত্তি করে হলেও তাদের নিজেদের গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করছেন, এবং তারা কোর্ট কাছারিতেও যাচ্ছেন না, মেইনটেনেন্স সুটও ফাইল করছেন না, এবং স্বামীকেও তাদের পোষণ করে চলতে হচ্ছে। কিন্তু মুসলিম বিবাহের ক্ষেত্রে এমন বিধান নেই। সেদিক থেকে কিন্তু মুসলিম বিবাহ অনেক বেশি আধুনিক। অনেকেই বলে থাকেন, তারা অজ্ঞতাবশত বলেন যে মুসলিম বিবাহে তো ওই তালাক 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 বললেই তো বিচ্ছেদ হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়। ব্যাপারটা অত সহজ নয়। তালাকেরও অনেক
রীতি নিয়ম থাকে, এবং সেটি শুধু একতরফা ছেলের ক্ষেত্রেই যে বলবৎ থাকে, পাত্রপক্ষের জন্যই সেটি কেবলমাত্র বলবৎ থাকে তা নয়। কাবিননামাটা ক্ষেত্রে কিন্তু মুখ্য। কাবিননামায় যদি কোনোভাবে উল্লিখিত থাকে নারীর বিচ্ছিন্ন হওয়ার অধিকারকে যদি স্বীকৃত করে নেওয়া হয়, দেনমোহরের সঙ্গে সঙ্গে যদি তালাকি তাফিউজ যদি এই শব্দগুলি লেখা থাকে, তাহলে কিন্তু সেই নারীকে সমীহ করে চলতে হয় পুরুষকেও। কাজে এটি মুসলিম বিধান। আমরা জানি যে 2019 সালের পর থেকে মুসলিম ল কোডিফাইড না হলেও একতরফা তালাক দেওয়ার যে বিধান অনেক সময় স্বীকৃতি ছিল, সেটিকে অনেক জটিল করে তোলা হয়েছে। এবং আমাদের এখানকার উকিল বাবুদের এবং অন্যান্য আত্মীয় পরিজনদের প্যাঁচ পয়জারে এই বিচ্ছিন্নতার বিষয়টি কিন্তু দীর্ঘায়িত করে দেওয়ার, যেটি হিন্দু সমাজের রীতিনীতির মধ্যে মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত পরিবারের মধ্যে আমরা রেওয়াজ হিসেবে দেখতে পাই, তা আস্তে আস্তে মুসলিম বিবাহের মধ্যে চলে আসছে, তার চলন আসছে। প্রথমত, মৌখিকভাবে কোনো তালাক গ্রাহ্য হবে না 2019 সালের পর। দ্বিতীয়ত, তালাকে হাসান অথবা তালাকে এহসান কোন পদ্ধতিতে বিচ্ছিন্নতার মামলা দাখিল করা হচ্ছে কোর্ট অফ ল এর কাছে, আগে এক্ষেত্রে মজলিস কিংবা মসজিদের বা মৌলানা মৌলবীদের একটা বিরাট ক্ষমতা ছিল, কিন্তু 2019 সালের পর থেকে এই ক্ষমতা অনেকটাই কেড়ে নেওয়া হয়েছে। যদিও সিআরপিসির 125-এর এ ধারা অনুযায়ী খোরপোশ বা মেইনটেনেন্স পাওয়ার অধিকারিণী মুসলিম নারীরা হন না, কেননা তাদের জন্য তো দেনমোহর বরাদ্দ আছে, বা 3টি ইদ্দত পিরিয়ডের পর তারা স্বচ্ছন্দে পুনর্বিবাহ করতে পারেন। সেক্ষেত্রে সামাজিক বাধা বা কোরআনগত কোনো বাধা নেই। কিন্তু সম্প্রতি শিক্ষিত পরিবারের মধ্যে এই জব্দ করার পদ্ধতি বা পলিসি, এটি আমরা লক্ষ্য করছি যে ওই 3টি লিখিত তালাকনামা যখন পুরুষ পক্ষ থেকে জারি করা হয়, সেগুলিকে যদি কন্যা পক্ষ প্রোটেস্ট করে তার আগেই যদি এফআইআর করে দেন, এফআইআর মানে ফৌজদারি আদালতে চলে গেলেন যে আমার উপর ডোমেস্টিক ভায়োলেন্স করা হয়েছে, কি আমার উপর ক্রুয়েলটি করা হয়েছে, কি আমার প্রতি এই ধরনের অবিচার করা হয়েছে। এবং আমরা তো জানি মুসলিম লয়ের ক্ষেত্রে, মুসলিম নারীদের ক্ষেত্রে অবিচার, ঠিকমতো খেতে করতে না দেওয়া, স্ত্রীর যত্নার্থী না পাওয়া বা যৌনসজ্জায় সঙ্গিনী না করা, এই ব্যাপারগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো কাজেই নারী চট করে ফৌজদারি আদালতে চলে যাচ্ছেন, এটা এফআইআর করে দিচ্ছে, এবং তিনি ডোমেস্টিক ভায়োলেন্সের অ্যাক্ট বা নানান রকম আইনের যে কুটকচালের ধারাগুলি আছে সেগুলি পাত্রপক্ষের উপর লাগু করে দিচ্ছে। কাজেই আমরা মনে করতে পারি না যে মুসলিম বিবাহের ক্ষেত্রে মুসলিম পাত্রের একতরফা একচেটিয়া অধিকার না, মুসলিম নারী কৃতদাসী নন, সেটা কাবিননামাতেই উল্লেখ থাকে। কিন্তু তৎসত্ত্বেও তালাকের যে একচেটিয়া অধিকারটা ছিল, সেই অধিকারটাকে সংকুচিত খর্ব করে দেওয়া হয়েছে। প্রত্যেকটি তালাককে এখন রেজিস্টার্ড করতে হবে, শুধু বাংলাদেশে নয়, আমাদের দেশেও রেজিস্টার্ড হতে হবে, এবং সেক্ষেত্রে দেনমোহর ইত্যাদি এই ব্যাপারগুলি আসবে, বিচার্য হবে। এবং সেখানে যদি কোনো ফৌজদারি ধারা লাগু হয়ে গিয়ে থাকে, ফৌজদারি নানাবিধ ধারা, শুধু ডোমেস্টিক ভায়োলেন্সের জন্যই নয়, ক্রুয়েলটির একাধিক ধারা আছে, এমনকি 307 ধারা যদি লেগে যায়, অ্যাটেম্পট টু মার্ডার, এবং এগুলো আমাদের নতুন যে ভারতীয় ন্যায় সংহিতা এসছে সেগুলোতে নানাভাবে কোডিফাইড করা হয়েছে, কিন্তু তুলে দেওয়া হয়নি, বরং আরো বেশি শক্তপোক্ত করা হয়েছে। যেহেতু অভিন্ন দেওয়ানি বিধির মধ্যে মুসলিম পার্সোনাল লকে আনা যায়নি, সেই কারণেই এমন এমন ক্রিমিনাল যে ধারাগুলি পাত্রীপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে, অনেক ক্ষেত্রে এটা ভালো হয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায়
যে পুরুষেরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন এবং নানাভাবে তাদের সামাজিক মর্যাদাও ক্ষুণ্ণ হচ্ছে। তো কাজেই একটি কথা বাংলায় অনেকদিন ধরেই প্রচলিত আছে, একটি প্রবাদ বাক্য, ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞা যখন, অর্থাৎ বিয়ের আগে ভাবা দরকার। হিন্দু বিয়েতে যেমন ব্যঙ্গ করে বলা হয়, হায় হায় 7 পাকে বাঁধা পড়ো না, ওই 1-2টা পাক কম হইলে মন্দ হবে না, ঠিক তেমনি মুসলিম বিবাহের ক্ষেত্রেও মুসলিম নারীকেও যে অধিকার দেওয়া হয়েছে, মুসলিম পুরুষের অধিকারকে যেভাবে খর্ব করে দেওয়া হয়েছে, তাতে মুসলিম বিবাহ বিচ্ছেদও কিন্তু ক্রমশ জটিল থেকে জটিলতর হয়ে চলেছে। আর ফলে কি হচ্ছে? ওই বাইপাস অর্থাৎ অবৈধ মিলন, অসামাজিক মিলন, তাকে নানান অজুহাতে, নানান যুক্তিজাল খাড়া করে, নানান হাইড অ্যান্ড সিকের মধ্যে দিয়ে তাকে বৈধ করে তোলা হচ্ছে। এবং এই যে পরকীয়া প্রেমকে যখন সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন এটি আইনের দৃষ্টিতে শাস্তিযোগ্য অপরাধ নয়, 2 প্রাপ্তবয়স্ক নরনারী, সেক্ষেত্রে কিন্তু ধর্মের সুস্পষ্ট কোনো উল্লেখ করা নেই। তো কাজেই এক্ষেত্রে বিবাহ বিচ্ছেদের যে আইনগত সংস্থানগুলি করা হয়েছে, এমনকি মুসলিম বিয়ে এবং মুসলিম বিচ্ছেদ, সেগুলির মধ্যে যদি কোনো জায়গায় কোনো ত্রুটি বিচ্যুতি থেকে থাকে, কোর্ট অফ ল কিন্তু সেখানে ইন্টারভেন করে, এবং ইন্টারভেন করে সেক্ষেত্রে এই বিবাহ বিচ্ছেদকে দীর্ঘায়িত করে দেয়। একটা মানুষের জীবন থেকে 10টা বা 15টা বছর যদি হরণ করে দেওয়া যায়, আর কি রইল তার জীবনে? যৌবনের উপবনটিকে যদি মত্ত হস্তির দাপাদাপিতে ছারখার করে দেওয়া যায়, তাহলে এক পক্ষ নিশ্চয়ই স্যাডিস্টিক প্লেজার পান, অন্য পক্ষের এই কষ্টের দিনলিপি দেখে। তো আজকে আমরা এই এপিসোড শেষ করছি অমীমাংসিত অবস্থায়। এখানে কোনো সুরাহা নেই, বিচ্ছেদে কোনো আনন্দ নেই, আর স্মৃতি সে সতত সুখের নয়। স্মৃতি অনেক সময় বেদনা বিধুর পরিসমাপ্তিও টেনে আনতে পারে। আপনারা যদি এই বিষয়ে আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে জানান, তাহলে আমরা আমাদের জ্ঞানের সীমাটাকে আরেকটু বাড়িয়ে নিতে পারব। ধন্যবাদ এবং নমস্কার।